এই তোমরা আসছো সবাই? আমরা কি শুরু করব? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি এখানে আমি Zoom তোমার হয়তোবা লিমিটেড টাইমে অপারেট করবে। যেহেতু আমাদের ল্যাব ক্লাস টাইম এক্সপায়ার হয়ে গেলে তোমরা আবার ওই যে আবার জয়েন করবা সেম লিংকে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এভাবে আমরা যতক্ষণ পারি আরকি। আমাদের তো ৩ ঘন্টা টাইম আছে। আমরা কত কভার করতে পারি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমার যতটুক মনে পড়ে আমরা হুম। স্যার আমাদের আ বন্ধের আ আগে যেগুলো পড়া ছিল ওইগুলো একটু রিভিউ করলে ভালো হতো। হ্যাঁ, ওইটাতেই যাচ্ছি। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে ছিল আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং ফান্ডামেন্টালস নিয়ে পড়াশোনা করছিলাম। এখানে মেইনলি ওয়্যারিং এর ডেফিনিশন, টাইপস অফ ওয়্যারিং নিয়ে কথা বলছিলাম। ডোমেস্টিক ওয়্যারিং, কমার্শিয়াল ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। Then some important points to be considered while selecting any system wirings. আমরা এই পয়েন্ট গুলো নিয়ে ডিসকাস করছিলাম। আমি অলরেডি এই স্লাইডটা তোমাদের ক্লাসরুমে আপলোড করছি। তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। ফ্যাক্টরস এফেক্টিং স্যার সাউন্ডটা একটু কম চয়েস অফ স্যার। ওয়্যারিং। একটু ঠিক হলে ভালো হতো। সাউন্ড কি সাউন্ড পাওয়া একটু যাচ্ছে? কম আসতেছে। স্যার অনেক স্লো। উম, এখন কি অবস্থা? এখন ঠিক আছে? হুম? স্যার। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আমি জাস্ট স্ক্রিন টু টাচ করছি যেহেতু আমরা স্লাইডটা কভার করছিলাম আর আগে। তো এই জিনিসগুলো আমাদের জানা আছে। আমি স্লাইড অলরেডি আপলোড করে দিচ্ছি ক্লাসরুমে। তোমরা ওখান থেকে ডিটেইল দেখে নিতে পারবে। এখানে মেইন পার্টটা ছিল হচ্ছে মেথডস অফ ওয়্যারিং। আমরা আ মেইন 5 মেথডস অফ ওয়্যারিং দেখছিলাম। ক্লিট ওয়্যারিং, উডেন কেস, ট্যাপিং ওয়্যারিং, ব্যাটেন ওয়্যারিং, দেন মেটাল শিটেড অর লিড শিটেড ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং। আর কন্ডুইট ওয়্যারিংটা হচ্ছে অ্যা এটাই হচ্ছে আমাদের লেটেস্ট এখন মডার্ন যে ওয়্যারিং টেকনোলজি গুলো ইউজ করা হয়। বিল্ডিং, কমার্শিয়াল or ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এই ওয়্যারিংটা ইউজ করা হয় আইদার ইন সারফেস কন্ডুইট ফরম্যাটে অর কনসোল কন্ডুইট ফরম্যাটে। এগুলোর আমরা ডিটেইল দেখছিলাম। এদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি? এগুলোর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন কিরকম হতে পারে? এইটাই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। লাস্টে আমরা এদের কম্পারিজন which one is good enough to be installed in our building. আজকে আমরা নেক্সট পার্টটা নিয়ে ডিসকাস করব। এটাও একটা ইম্পোর্টেন্ট টপিক। বাট এই কনসেপ্টটা জাস্ট আমরা জেনে রাখবো। এখানে আ তোমার ইলেকট্রিক্যাল সার্ভিস ওয়্যারিং এ মেইনলি জিনিসটা হচ্ছে কি আমাদের আইডিয়া নেয়া। আসলে কনসেপ্টটা কি? কোন টেকনোলজি গুলো ইউজ করা হয়?
ওয়ারিং এ কোন কোন প্যারামিটার গুলো আমাদের কনসিডার করতে হয় বিল্ডিং ওয়ারিং এ, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এ, কমার্শিয়াল ওয়ারিং। মেইনলি এই কম্পোনেন্ট গুলো আমাদের জানতে হবে, বিভিন্ন ডিফারেন্ট টার্মিনোলজি গুলি জানতে হবে। কয়েকটা স্লাইড হতে বা আমাদের ইম্পর্টেন্ট আছে, যেগুলোতে আমাদের হয়তো বা হাতে কলমে পড়তে হতে পারে, কিছু ডিজাইন আছে, এগুলো নিয়ে আমরা হয়তো বা একটু ডিটেইল পড়বো। বাট আজকের স্লাইড গুলা মেইনলি তোমার কনসেপ্ট কনসেপ্ট নিয়ে আমরা আইডিয়া নিব যে এগুলো আসলে কেন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, অথবা তোমার ইম্পর্টেন্সটা কোন জায়গায়। লাইটিং এন্ড ইলুমিনেশন এই টার্মটাও তোমার রিলেটেড টু দ্য ওয়ারিং। কারণ তুমি যখন একটা ইলেকট্রিক্যাল ওয়ারিং যাবা, এখানে অনেকগুলো পার্ট তোমার ডিপেন্ড করে। যেমন আমরা কোন ধরনের, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কোন টাইপ অফ ওয়ারিং আমরা কনসিডার করবো, কোন মেথডস অফ ওয়ারিং আমরা কনসিডার করবো, হাউ ক্যান উই পাস দ্য ইলেকট্রিক্যাল কেবল টু ডিজাইন ইলেকট্রিক্যাল ওয়ারিং ইন দ্য বিল্ডিং। ওই কনসেপ্টটা ছিল আমাদের লাস্ট ক্লাসে। এখন আমরা ধরে নিচ্ছি ইলেকট্রিক্যাল ওয়ারিং আমরা সেট আপ করে ফেলছি বিল্ডিং এ, এগুলার হয়তো বা আমরা নেক্সট ডে আরো ডিটেইল ডিজাইন গুলা দেখবো আমরা। বাট আমরা ধরে নিচ্ছি আমরা ওই মেথড গুলা দিয়ে যে কোনো একটা মেথডে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিং ডিজাইন করি। বাট ইলেকট্রিক্যাল ওয়ারিং ডিজাইনিং এর আমাদের ওয়াই উই নিড ইলেকট্রিক্যাল ওয়ারিং, কেন ইলেকট্রিক্যাল ওয়ারিংটা দরকার? বিকজ this all depends on to provide the comfort to the human. Actually ইলেকট্রিক্যাল সার্ভিসটা আসলে দরকার হয় আমাদের কমফোর্টের জন্য। যেমন সামারে আমাদের এসি দরকার হয়, নাইটে আমাদের লাইটের দরকার হয়, ফ্যানের দরকার হয়। দ্যাট মিনস দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি। তো লাইটিং এন্ড ইলুমিনেশন ইজ অলসো a requirement of the consumer in such a way that how can we design a room or a hall with a proper lighting and illumination. আমি একটা রুমকে ডিজাইন করছি ইলেকট্রিক্যাল ওয়্যারিং দিয়ে, ওখানে কি পরিমাণ লাইটিং আমাদের দরকার হতে পারে, কোন ধরনের ইলুমিনেশন আমাদের দরকার হতে পারে, সেটা ড্রয়িং রুমে কিরকম হতে পারে, বেডরুমে কিরকম হতে পারে, অথবা একটা মিউজিক্যাল রুমে কিরকম হতে পারে, একটা রিডিং রুমে কিরকম হতে পারে। ইন আদার সেন্স, হাউ ক্যান উই ডিজাইন দ্য লাইটিং অ্যান্ড ইলুমিনেশন ফর দ্য কমার্শিয়াল বিল্ডিং এরিয়া। এইটা নিয়ে আমরা একটু আইডিয়া নিই, কারণ লাইটিং এন্ড ইলুমিনেশনের উপর যেমন তুমি যদি একটা কমার্শিয়াল প্লেসে একটা দোকানে যাও, দেখবে যে কি ওরা ভেরিয়াস টাইপ অফ লাইটিং ইলুমিনেশন ইউজ করছে, হোয়াইট লাইট, ডিফারেন্ট কালার লাইট ইউজ করছে। এটা হচ্ছে কমার্শিয়াল পারপাস। সো ওয়ান্স ইউ আর প্ল্যানিং টু ডিজাইন ওয়ারিং অফ এ বিল্ডিং, whatever it is commercial or residential, so you must have to design the lighting illumination for each and every room. কারণটা হচ্ছে কি, তোমাকে আলটিমেটলি তোমাকে যে কেবল, আমরা নেক্সট স্লাইডে হয়তো আমরা কেবল এন্ড ওয়্যারস নিয়ে পড়াশোনা করব। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমাদের লোড রিকোয়ারমেন্টের উপর বেসিস করে কি পরিমাণ পাওয়ার আমরা কনজিউম করব একটা তোমার রুমে, তার করসপন্ডিং তোমার ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, কন্ট্রোল বোর্ড, একেবারে সার্ভিস লাইন পর্যন্ত কি পরিমাণ পাওয়ার আমাদের কনজিউম করতে হবে, ডিপেন্ডস অন লোডের উপর। লোড, লাইটিং এন্ড ইলুমিনেশন অলসো পার্ট অফ লোড। আমি 50 ওয়াটের বাল্ব ইউজ করব নাকি 100 ওয়াটের বাল্ব ইউজ করব, নিয়ন ল্যাম্প ইউজ করব নাকি এলইডি ল্যাম্প ইউজ করব। দ্যাট মিনস আমাদের লাইটিং এন্ড ইলুমিনেশন ডিজাইনের উপরে, তার একটা অপটিমাল ডিজাইনের উপরে আমাদের লোড কনজাম্পশনের উপরে কেবল রেটিং, কেবল রেটিং এর উপরে আমাদের আলটিমেটলি ডিপেন্ড করতে আমি কি পরিমাণ পাওয়ার আমি, পার ডে হতে পারে বা মান্থলি হতে পারে, অ্যানুয়ালি আমি সবকিছু কিন্তু এই ডিজাইনের উপর, একটা একটা পার্টের উপর তোমার এটা। তো আমাকে হিসাব করতে হবে ম্যাক্সিমাম আমার কত লোড লাগতেছে, তার উপর ডিপেন্ড করে আমাদের কোন কত এম্পিয়ারের কেবল আমাকে ইউজ করতে হবে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ দেখা যাচ্ছে যে কি আমি একটা মোটর ইউজ করবো বাসায়, মোটরের এম্পিয়ার হচ্ছে 20 এম্পিয়ার, বাট আমার ডিজাইনে আমি মোটরের রিকোয়ারমেন্টসটা আমি কনসিডার করি নাই, আমার সার্ভিস ওয়্যারের কেবল রাখছি আমি 20 এম্পিয়ার।
So how can we operate a motor by using a 20 ampere rating service wire or service cable? Service cableটা হচ্ছে কি যেটা ইলেকট্রিক্যাল পোল থেকে তোমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে কেবলটা আসে ওইটা হচ্ছে সার্ভিস কেবল। তারপর ওখান থেকে তোমার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তোমার ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়, তারপর ওখানে অ্যাপার্টমেন্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়, তারপর ওখানে ডিস্ট্রিবিউশন বোর্ড, দেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, একেবারে ফাইনালি সার্কিট বোর্ড পর্যন্ত যায় বা সুইচ বোর্ড পর্যন্ত যায়। তাহলে প্রত্যেকটা সেগমেন্টে আমাদেরকে কেবলের রেটিং গুলো ডিফাইন করতে হবে। মানে এমন ভাবে ডিফাইন করতে হবে কেবল রেটিং, এই রেটিং এর আমরা কেবলটা ইউজ করব আমাদের নরমাল লোডের যেটা 130 টাইমস অথবা 150 টাইমস আমাদের থেকে ওরকম কনসিডার করতে হবে, কারণ যেকোনো সার্টেন ফল্ট কন্ডিশনে যাতে কি ওই কেবল উইথস্ট্যান্ড করতে পারে ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ তুমি যখন একবার কন্ডুইট কনসোল ইউজ করে ফেলবা, আহ, তুমি বিল্ডিংটা তো আবার রিপেয়ার করতে পারবে না তখন ওয়ারিং এর জন্য। তো এট দ্য ভেরি বিগিনিং of the construction of the building, you have to detect the wiring considering each and every point. এখানে lighting and illumination is one of them. আমরা দেখি আসলে light and illumination how can it, the principle of lighting. The essential features of an efficient lighting systems are visual comfort, so adequate illumination of working surface. Illumination nothing else. Illumination মানে হচ্ছে কি তোমার ultimately glow of light or glow of bulb, কি পরিমাণ লাইট আমাকে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ইলুমিনেশন। তবে ইন দ্য ফর্ম অফ অথবা ইন দ্য ফর্ম অফ লাক্স, আমরা তো লাইটকে লাক্সে মেজার করি। তো কি পরিমাণ লাক্স আমরা পাচ্ছি অথবা কি পরিমাণ ব্রাইটনেস আমরা পাচ্ছি এটাই হচ্ছে এটা আমাদের ইলুমিনেশন। দেন প্রিভেনশন অফ গ্লেয়ার, অ্যাভয়েডেন্স অফ শ্যাডো, ইজি অফ মেইনটেনেন্স, এই পয়েন্টগুলো আমাদের লাইটিং এর জন্য আমাদের কনসিডার করতে হবে। দেন there are few more points. Principle of lighting. The design of lighting system shall involve careful planning of brightness and color pattern within both the working areas and the surroundings so that attention is drawn naturally to the important areas. Details can be seen quickly and accurately. The appearance inside the room is free from any sense of monotony. Then এটা হচ্ছে যে brightness of light, then color pattern of light. So you have to consider in such a way that uh, তোমাকে সেটা ন্যাচারালি চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা কালারটা ন্যাচারালি পাচ্ছি কিনা অথবা ডিটেইল কুইকলি এন্ড একুরেটলি আমি সেন্স করতে পারছি। যেমন ধরো আমরা তো আমাদের ন্যাচারাল লাইট হচ্ছে যে হোয়াইট লাইট, ইটস এ কম্বিনেশন অফ 7 কালার। আমি যদি একটা রেড লাইট ইউজ করি দেখবে যে কি ব্লু কেও ডিফারেন্ট কালারে ইটস নট ন্যাচারাল। আবার অনেক সময় আমরা দেখি এটা গ্লোসি আনার জন্য অনেক সময় ডিফারেন্ট কালার বাল্ব ইউজ করি, যেমন নিয়ন বাল্ব ইউজ করি, এরকম বাল্ব ইউজ করে যাতে অ্যাট্রাকশনটা আমাকে ড্র করে। এটা ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্টের উপর। তুমি কোন ধরনের রুম ডিজাইন করবা, এটা কি থিয়েটার রুম হবে, হল রুম হবে, রিডিং রুম হবে, নাকি স্লিপিং রুম হবে অথবা বেডরুম। দেন ইউজ অফ ডাইরেকশনাল লাইট টু অ্যাসিস্ট পারসেপশন অফ টাচ ডিটেল, এটা যেগুলো বোঝা যাচ্ছে ডাইরেকশনাল লাইট, আমরা তো লাইট পাই ডাইরেকশন। Controlling direct and reflected glare from light sources to eliminate visual discomfort, minimizing flicker from certain type of lamps, paying attention to the color, rendering properties of the light, the correlation of lighting throughout the building to prevent excessive difference between adjacent area to reduce the risk of accident, the installation of emergency light systems wherever necessary. এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে। ধরো ইমার্জেন্সি লাইটের একটা পয়েন্ট আছে, ইমার্জেন্সি লাইট যেখানে দরকার সেখানে ইমার্জেন্সি লাইট। দেন তুমি দুইটা পাশাপাশি রুম আছে অথবা দুইটা পাশাপাশি সেকশন আছে,
এমনভাবে লাইট তুমি ইউজ করতে পারবে না যাতে কি ডিস্টিংক্ট অথবা ডিফারেন্সটা ইউজ হয়। কাছাকাছি ডিফারেন্স হতে হবে, না হলে তোমার একটু কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরকম তোমার ফ্লিকারিং মিনিমাইজ করতে হবে, পেইং অ্যাটেনশন টু দ্য কালার রেন্ডারিং প্রপার্টিস অফ দ্য লাইট, ডিফারেন্ট কালার যাতে এরকম কম্বিনেশন কালার থাকে, যাতে একেবারে কন্ট্রাস্ট যাতে না হয়। তো ২ টা লাইট দিলে তুমি কন্ট্রাস্ট হয়ে যাবে। কোনটাই বোঝা যাচ্ছে না। প্ল্যানিং ব্রাইটনেস প্যাটার্ন। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের আসলে জাস্ট আমরা জেনে রাখবো যে এই জিনিসগুলো দরকার। এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমাদের পরীক্ষায়ও একেবারে ওভাবে আসবে না। জাস্ট জেনে রাখো যে হ্যাঁ, লাইটিং এন্ড ইলুমিনেশন কেন দরকার হয়। প্ল্যানিং দ্য স্যার ব্রাইটনেস। আমাদের পরীক্ষায় কিভাবে মানে কি আসবে? পরীক্ষায় জেনারেল কোয়েশ্চেন আসতে পারে এখানে। তোমাদের তো পরীক্ষা হবে কুইজ আর একটা ভাইভা। ধরো তোমার জি। ব্রাইটনেস এন্ড ইলুমিনেশন তোমার কেন দরকার? আমি অলরেডি বিগিনিং এ বলে ফেলছি। ঠিক আছে? স্যার এগুলোর উপর কি আমরা কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখবো না? কোনটা? কোনটার প্র্যাকটিক্যাল দেখতে যাচ্ছি? স্যার মানে এই যে ওয়্যারিং বা এই যেগুলো আমরা হ্যাঁ। ওগুলো দেখবো, ওগুলো দেখবো। হ্যাঁ। ওগুলো প্র্যাকটিক্যাল মিনস আমরা ড্রয়িং এ দেখবো আরকি। ঠিক আছে? অথবা ভিজুয়ালাইজ দেখবো। তোমরা হাতে কলমে মানে কি? তুমি নিজে তোমাকে এই কনসেপ্ট দিয়ে তুমি নিজে ড্রয়িং করবা। আল্টিমেটলি বেস ইঞ্জিনিয়ারদের কাজ কি? ওরা তোমাকে ডেটা লাগবে, দ্যাট মিনস তোমার রিকোয়ারমেন্ট কি? তোমার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি? তার উপর বেসিস করে, অথবা প্ল্যানিং বিল্ডিং ডিজাইন রিকোয়ারমেন্ট কি? তার উপর বেসিস করে তোমাকে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডিজাইন করতে হবে। আমরা ওই ডিজাইনটাই দেখব। আর ডিজাইন কেবল কিভাবে নিয়ে যেতে হবে এটা ভেরি বেসিক কথা। কেবল তুমি কিভাবে পাস করবা? একটা পয়েন্টে কিভাবে নিয়ে আসতে হবে? কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট? এগুলো আমরা যখন ড্রয়িং করব তখন আমরা ২ টাই করব। একটা হচ্ছে কি প্ল্যান ড্রয়িং, আরেকটা হচ্ছে তোমার ওয়্যারিং কিভাবে তুমি পাস, অথবা ওখানে অপটিমাল ডিসট্যান্স কিভাবে তুমি মেইনটেইন করতে যাতে তোমার কস্টিং মিনিমাইজ হয়। তোমরা এই জিনিসগুলোও দেখবে। তবে সবচেয়ে বড় জিনিস লাইন থেকে আমার ডিস্ট্রিবিউশন বোর্ডে কত রেটিং এর কেবল আছে, অথবা কোন রেটিং এর ফিউজ আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জানা। আমরা এই জিনিসগুলো জানবো। ঠিক আছে? ওয়ান বাই ওয়ান। বাট উই আর এট দ্য ভেরি বিগিনিং। আমরা জাস্ট ওয়্যারিং এর কি প্যারামিটার আমাদের জানা দরকার আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে জানবো। আজকে আমরা লাইটিং বা ইলুমিনেশন নিয়ে দেখছি। তো আমরা যাই আস্তে তারপর হয়তোবা তোমাদের আরো আমরা আসলে কি পড়তে যাচ্ছি, আমাদের কি জানবো আমরা, এগুলো তোমরা আস্তে জেনে যাবে। তো দিস ভেরি ইন্টারেস্টিং কোর্স। এটা এন্ড অফ দ্য কোর্স তুমি বুঝে নিবে যে আমি কি জানলাম। আমাদের একটা অ্যাসাইনমেন্টও থাকবে, একটা প্রজেক্ট থাকবে। তো প্রজেক্ট আমরা কমপ্লিট করে ফেললেই তোমরা তখন একটা ফিনিশড প্যাটার্ন। ব্রাইটনেস প্যাটার্নটা আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি? The brightness pattern seen within an interior is composed of 3 parts: brightness of the task itself, brightness of the immediate background of the task, and brightness of the general surrounding wall, ceiling, floor, equipment, the furniture. The illumination of all work areas within a building shall be a minimum of 150 lux. এখানে কিছু তোমার ভ্যালু কোয়ান্টিফাই করছি আমরা। Illumination of all work area within a building shall be a minimum of 150 lux. এগুলো হচ্ছে ভেরি স্ট্যান্ডার্ড। তুমি যেখানে কাজ করবা 150 লাক্স এর নিচে তুমি ইউজ করতে পারবে না লাইট। এর চেয়ে বেশি ইউজ করতে পারো যদি রুম সাইজ অথবা তোমার এরিয়া সাইজ যদি বড় হয়। মিনিমাম 150 লাগবে। কারণ তো আমাদের একটা
আই ভিশন আছে। আই ভিশনের লাইট ইলুমিনেন্স যদি অথবা ব্রাইটনেস যদি কম হয়, এটা তোমার ব্রেইনের উপর একটা স্ট্রেস পড়ে। দ্যাট মিনস ইউ ক্যানট ওয়ার্ক প্রপারলি or you cannot concentrate on your work properly due to the hammering. যে তোমার ভিশনে তোমার ব্রেইনে তোমার এটা হ্যামারিং করবে। তো মিনিমাম এখানে তুমি যদি ওয়ার্ক প্লেস হয় 150 লাক্স তোমার ওয়ার্ক takes place over the whole utilization area of a room. The general illumination over that area shall be reasonably uniform and the diversity ratio minimum to maximum illumination shall not be less than 0.7. এটা হচ্ছে ডাইভার্সিটি রেশিও। এটা ইলিমিনেশন। ধরো তুমি একটা রুমে ওয়ার্কিং রুমের স্ট্যান্ডার্ড হচ্ছে কি, তুমি ইচ এন্ড এভরি সাইড অর এভরি কর্নার তোমার ইলিমিনেশন আর ব্রাইটনেসটা ইউনিফর্ম থাকতে হবে। ঠিক আছে? ইউনিফর্ম, বাট প্র্যাকটিক্যালি তো তুমি ইউনিফর্ম রাখতে পারো না। আমরা বাল্বের পজিশন এটাই হচ্ছে আমাদের কিছু স্ট্যান্ডার্ড। When the brightness appropriate to an occupation is determined, the brightness of other parts of the room shall be planned to emphasize visual comfort and interest of us. এটাও ঠিক যে তুমি আসলে ব্রাইটনেসটা কিসের উপর ডিপেন্ড করে, ভিজুয়াল কমফর্টের উপর তোমার ডিপেন্ড করে, যাতে তোমার স্ট্রেস না পড়ে ব্রেনে, চোখে। তারপরে তোমার ইন্টারেস্টটা কোন জায়গায় আছে। যদি একটা কর্নার তুমি ডার্ক রাখতে চাচ্ছ, you have to design in such a way that light will be placed that one so that the other corner uh, will be less brighter. তো তুমি ওভাবে ডিপেন্ড করতে পারো। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি আমরা, লাইটিং ক্যালকুলেশন টু ডিটারমাইন দ্য নেসেসারি নাম্বার অফ ল্যাম্পস and luminaires for a specified illumination level or the average illuminance obtained from a particular lighting design. The lumen method of calculation shall be applied. এটা হচ্ছে ওয়েল নোন একটা মেথড, লুমেন মেথড। কিভাবে তুমি ইলুমিনেশন অথবা নাম্বার অফ ল্যাম্পস এবং লুমিনার মেজার করবা অথবা ডিজাইন করবা, এটার একটা ওয়ে। Unless the reflection factors are known to the lighting designer, the triplet এখানে কয়েকটা ফ্যাক্টর দিয়ে আছে, দেখো 0.7, 0.5, 0.3 for the reflectance of ceiling, walls, and working plane, respectively, shall be used for offices. Triplet 0.7, 0.5, 0.1 for other cases. এটা একটা স্ট্যান্ডার্ড। আমরা এর আগে দেখছিলাম রিফ্লেকশন ফ্যাক্টর, তোমার ডাইভার্সিটি ফ্যাক্টর, তোমার কোন কোন ওয়ালে কিরকম ডিজাইন হতে পারে। একটা অফিস বিল্ডিং এ তোমার 0.7, 0.5 এবং 0.3 সিলিং ওয়াল এবং ওয়ার্কিং প্লেনে ইউজ করা হয়। আর তোমার আদার প্রিমিসেস রেসিডেন্সিয়াল এরিয়াতে তোমার 0.7, 0.5 ওভাবে তুমি ডিজাইন করতে পারো। হ্যাঁ, স্যার সিলেকশন 0.7 টা এই স্ট্যান্ডার্ডটা কি রিপ্রেজেন্ট করে? রিফ্লেকশন ফ্যাক্টর। ধরো তোমার লাইটটা, তোমার ইনপুট লাইট অথবা জেনারেটেড লাইট হচ্ছে 1 অথবা 10 অর 100। তুমি ওই ওয়াল থেকে অথবা সিলিং থেকে রিফ্লেকশনটা পাবা। তুমি এমন ভাবে ডিজাইন করবে যাদের রিফ্লেকশনটা হবে তোমার মিনিমাম 0.7, 0.5। এটা আসলে ডিপেন্ড করে তোমার কতগুলো ক্যালকুলেশন আছে। আচ্ছা, ধরো তুমি একটা পজিশনে লাইট ল্যাম্পটা রাখছো, ল্যাম্পটা
একটা ওয়ালে যে রিফ্লেক্টেড হচ্ছে এগুলো অনেকগুলো প্যারামিটার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, ল্যাম্প টু ওয়াল ডিসটেন্স ফ্রম ল্যাম্প টু ওয়াল এটার উপরও তোমার ডিপেন্ড করে। তো তোমাকে এমন ভাবে এটা চুজ করতে হবে, লাইটের ইন্টেন্সিটি অথবা লাইটের লুমিনেন্স এমন ভাবে চুজ করতে হবে এটার কারণে ডিসটেন্স, ওয়ালের ডিসটেন্স ওরকম ডিসটেন্সের ওয়াল থেকে তুমি এরকম রিফ্লেকশন পাবা। ঠিক আছে? জি স্যার। সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট লাইট ফিটিংস, এখানে কিছু জেনারেল ফিটিংস এর কথা বলা। অ্যাকর্ডিং টু দ্য প্রপোর্শন অফ দ্য টোটাল লাইট আউটপুট ইন লোয়ার হেমিস্ফিয়ার, হতে পারে সেটা ডাইরেক্ট ফিটিংস। ডাইরেক্ট ফিটিংস এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, 90 to 100% লাইট ডাউনওয়ার্ডস হবে। সেমি ডাইরেক্ট ফিটিংস গিভিং 60 to 90% ডাইরেক্ট ডাউনওয়ার্ডস। জেনারেল ডিফিউশন ফিট সেটা 40 to 60% লাইট ডাউনওয়ার্ডস। সেমি ইনডাইরেক্ট ফিটিংস giving 10 to 40% light downwards. Indirect fittings giving 0 to 10% light downwards. আসলে এইগুলা same light, but how can you uh, install that light in different fittings format? এটা হচ্ছে যে তোমার ওখানে দেখবা যে কি লাইটের বাইরে একটা কাভার ইউজ করা হয় অথবা একটা ফিল্টার ইউজ করা হয়, অথবা লাইটটাকে তুমি ইনডাইরেক্টলি কিভাবে ওয়ালে ফেলবা সেটার একটা প্রসেস আছে। এটা ডিফারেন্ট টাইপ অফ, তোমার একটা গ্লাস স্ক্রিন দিয়ে দেওয়া হয় অথবা একটা ওখানে কালার ফ্রেম দিয়ে দেওয়া হয়, যাতে তোমার কোন কনসেপ্টে তোমার অথবা কোন ফিটিংসে তুমি লাইটটা দেখতে পাচ্ছ। তুমি যদি একেবারে ফুল ব্রাইটনেস অথবা 100% তুমি লাইট দেখতে চাও, ডাইরেক্ট ফিটিং তুমি ইউজ করবে। ম্যাক্সিমাম আমরা এটা ইউজ করি, ডাইরেক্ট ফিটিং। আবার কিছু কিছু কমার্শিয়াল ডিজাইন দেখবা যে কি, বাট ভিতরে হচ্ছে যে তোমার 100% লাইট, বাট আমি পাচ্ছি একটু লো ইন্টেন্সিটির লাইট ডিউ টু দ্য স্ক্রিন ইনস্টল ফর দ্য ফিটিং। তো লাইট ফিটিং এর সামনে আমি একটা এমন একটা স্ক্রিন ইউজ করছি যেটার কারণে কি হয়তো সেটা সেমি ডাইরেক্ট আসতেছে অথবা জেনারেল ডিফিউশন প্রসেস আসতেছে অথবা সেমি ইনডাইরেক্ট ফিটিংস আসতেছে অথবা ইনডাইরেক্ট ফিটিংস। এটা ভেরি কমনলি ইউজ এভরিওয়্যার, এটা সব জায়গায় ইউজ করা হয়। তবে এখন তো যারা ইন্টেরিয়র তোমার রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলোতে ইন্টেরিয়র ডিজাইন করে, দেখবা যে ওখানে একটা লাইটের ইফেক্ট দেয়। লাইটিং ইফেক্ট আসলে খুব কিভাবে আসে, এই তুমি ফিটিংসটা কোন ধরনের ফিটিংস ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করে লাইটের ইফেক্টটা তুমি করতে পারবো। There are some other things we can talk about, the artificial lighting or angle lighting. Artificial lighting to supplement daylight. দেখো এটা এটা নরমালি তুমি সেন্স করতে পারো আর্টিফিশিয়াল লাইটটা আসলে কি। এটা বিভিন্নভাবে হতে পারে। ধরো একটা রুমের মধ্যে তোমার হিউম্যান নাই, হিউম্যান পাস করলে লাইটটা জ্বলে উঠবে। দ্যাট মিন্স দেয়ার ইজ এ সেন্সর IoT ডিভাইস that can sense any human body, then light automatically will glow. অথবা আদার্স হতে পারে যে তোমার এটা সিকিউরিটি ল্যাম্পের ওখানে আর্টিফিশিয়াল ল্যাম্প ইউজ করতে পারো, যে হ্যাঁ সিকিউরিটি পারপাসে এটা যখন দরকার তখন অপারেট করবে অথবা গ্লো করবে। আমরা দেখি ওখানে আর্টিফিশিয়াল লাইটিং তো সাপ্লাই, অথবা আমাদের ওই যে স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্পও কিন্তু এখন অটোমেশন সিস্টেম অথবা আর্টিফিশিয়াল লাইটিং। যত ডার্কনেস আমরা যত ডার্কের দিকে যাব দেখবা দিকে লাইটটা আস্তে আস্তে গ্লো হচ্ছে। কমপ্লিট নাইট হয়ে গেলে লাইটটা কমপ্লিটলি ফুল ব্রাইটনেসে আমরা পাই। এগুলো হচ্ছে কিছু আর্টিফিশিয়াল, ওখানে সেন্সর থাকে। So they get supplementary lighting shall be used when the illumination from the daylight falls below 150 lux on the working plane. এটা ভেরি থ্রু কনসেপ্ট যে আমরা ওয়ার্কিং যে কোনো এরিয়াতে আমরা মিনিমাম 150 লাক্স ইউজ করতে হবে। ডিউ টু দ্য সানলাইট ইফেক্ট, যদি আমাদের লাক্স যদি কমে যায় 100 স্ট্যান্ডার্ড লাক্সের চেয়ে, তাহলে অটোমেটিক্যালি এখানে সাপ্লিমেন্টারি কিছু লাইট থাকবে, এটা অটোমেটিক্যালি ওই লাইটটা প্রোভাইড করবে। অথবা তোমরা ওই সেন্সটা তোমরা ক্রিকেট গ্রাউন্ড অথবা প্লে গ্রাউন্ডে তোমরা এটা পাও। দেখবে যে কি আস্তে আস্তে যখন গ্রাউন্ডে তোমার লুমিনেন্সটা অথবা লাক্সটা কমে যায়, এবং যে গ্রাউন্ড ফ্লাক্স লাইট গুলা ওই ইন্টেন্সিটিতে অথবা ওইটাকে কাভারেজ দেওয়ার জন্য ওই ইন্টেন্সিটিতে তোমাদের কাজ করে।
For providing supplementary artificial lighting, when daylight availability becomes insufficient, যেটার কথা বলছি, full daylight, fluorescent tube with semi-direct luminaires are recommended. To ensure a good distribution of illumination, the mounting height should be between 1.5 to 2 meter above the work plane, with a separation of 2 to 3 meter between the elements. এগুলো হচ্ছে কিছু স্পেসিফিকেশন, মানে কত ডিস্টেন্সে তুমি লাইট গুলো প্লেস করবে, কত উপরে প্লেস করবে, আর কতগুলো আছে অ্যাঙ্গেল লাইট ফর গুড লাইটিং অন ভার্টিক্যাল সারফেস অ্যাভয়েডিং দ্য শ্যাডো। এই অ্যাঙ্গেল লাইট গুলো তোমার ইউজ করা হয় তোমার ক্রিকেট গ্রাউন্ড অথবা স্পোর্টস গ্রাউন্ডে ইউজ করা হয়, অথবা যারা তোমরা ব্যাডমিন্টন খেলো নাইট টাইমে অ্যাঙ্গেল লাইট গুলো ইউজ করা হয় যাতে শ্যাডোটা অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, इसको चार কেন আসছে সবার আমি যেটা বুঝলাম না। চার জিপিটি যদি ভয়েস অন আছে কারো মনে হয়। হ্যালো, এই তোমরা কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি স্যার। ভয়েসটা কোথা থেকে আসলো আমি বুঝলাম না। কেউ কি মনে হয় পাচ্ছে না, মনে হয় কারো ভয়েস অন হয়ে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, উইদিন 3 মিনিটস মেবি আমাদের জুম রুম কিন্তু আমাদের হয়তো বা টাইম এক্সপায়ার হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবা সেম লিংকে। আচ্ছা, আমরা অ্যাঙ্গেল লাইটিং এর কথা বলছি, এগুলো কিন্তু ভেরি প্র্যাকটিক্যাল, জাস্ট আমরা একটু পড়ে যাচ্ছি আর কি। স্যার ফর গুড আর্টিফিশিয়াল লাইটিং, লাইটিং এর লাস্টের পয়েন্টটা বুঝিনি। কোনটা? আচ্ছা, লাইট তোমার কোথায় প্লেস করবা, যদি তুমি ওখানে কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। মাউন্টিং হাইট, তুমি কত উচ্চতায় লাইটটাই তুমি ইউজ করতে পারো, কত ডিস্টেন্সে ইউজ করতে পারো, ওই জিনিসটা বলে দেয়া আছে। ঠিক আছে? টু এনশিওর এ গুড ডিস্ট্রিবিউশন অফ ইলুমিনেশন, দ্য মাউন্টিং হাইট শুড বি between 1.5 to 2 meter above the work plane, with a separation of 2 to 3 meter between the luminaires. ঠিক আছে? লুমিনারিস মানে কি স্যার? আর লুমিনারিস মানে যেটা তোমার ইলুমিনেশন দিবে, বাল্ব, এটা লাইট। ঠিক আছে? সোর্স অফ লাইট। ঠিক আছে? সোর্স অফ ইলুমিনেশন। মানে দেয়াল টাইপের জিনিস। দেয়াল টাইপের হবে কেন? আচ্ছা, তুমি যদি রিফ্লেক্টেড পাও তাহলে দেয়ালকে কনসিডার করতে পারো। আদারওয়াইজ যে কোনো সোর্স হতে পারে সেটা। মানে যেটা অ্যাবজর্ব করবে লাইট। তুমি যে পয়েন্ট থেকে লাইটটা দিচ্ছ, ধরো এটা হতে পারে তোমার সোর্স অফ লাইট আর কি। তুমি একটা বাল্ব কনসিডার করো, ঠিক আছে? একটু বাতাস কর। একটা লাইটিং ডিভাইস। অথবা এইটা হতে পারে তোমার একটা লাইট হতে পারে, অনেকগুলো লাইটের কম্বিনেশন হতে পারে। ঘুরে আসি। এটা হচ্ছে লুমিনারি, যেখান থেকে তুমি ইলুমিনেশন রিলিজ করবে, ওইটা হচ্ছে পয়েন্ট অফ সোর্স অফ লাইট অথবা সোর্স অফ লাইট অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস অফ ইলুমিনেশন। ঠিক আছে? একটা বাল্ব কনসিডার করে তুমি এটা সিম্পলি। জি স্যার। কারণ নরমালি তো তুমি যখন একটা ডিজাইন করবে, ওখানে তো একটা বাল্ব থাকে না, কতগুলো দেখবা যে কি তোমার ডিজাইন অর্নামেন্টাল কতগুলো শোপিস থাকে, ওখানে মাল্টিপল অনেকগুলো লাইট একসাথে, 3-4টা বাল্ব অথবা 3-4টা লাইট। যেমন এলইডি লাইট, এলইডি লাইট হচ্ছে সিরিজ অফ এলইডি কম্বিনেশন থাকে, ওখানে এলইডি একটা তো সবগুলো মিলেই হচ্ছে তোমার লুমিনার, যেখান থেকে লাইটটা আসবে। Then angle lighting, for a good lighting on vertical surface, avoiding the shadow, creating shadows using the concentrated
আছে? হ্যালো? তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা অ্যাঙ্গেল লাইটিং এ আছি। মেইনলি অ্যাঙ্গেল লাইট is used on vertical surface, avoiding shadows, creating shadows using the concentrated source of light for interior exterior lighting. এটা নরমালি গ্রাউন্ডে ইউজ করা হয়, অথবা এমন অথবা তুমি ধরো একটা স্টুডিও, স্টুডিওতে দেখবা যে অথবা শুটিং প্লেসে দেখবা যে কি অ্যাঙ্গেল লাইট গুলো বেশি ইউজ করা হয়। দেন ইলুমিনেশন অফ দ্য এক্সিট সাইন এন্ড মিনস অফ এসকেপ। আচ্ছা, এগুলো হচ্ছে কতগুলা স্পেসিফিক টাইপ অফ বাল্ব যেগুলো তোমার এক্সিটে ইউজ করা হয়, এক্সিট সাইন আকারে, অথবা যেখানে তুমি এসকেপ করবা। তোমাকে একটা এক্সাম্পল বলি আমি। ধরো তুমি একটা সাইড দিয়ে তুমি এক্সিট করবা অথবা এসকেপ করবা, ওখানে কিছু ল্যাম্প থাকে এরকম বক্স টাইপের, ওখানে সিম্বল থাকে, সিম্বলটা জাস্ট সিম্বলটা থেকে একটা ইলুমিনেশন বের হয়, তখন তুমি ওই সিম্বলটা ভিজুয়ালাইজ একটা বক্সে। ধর একটা সাইন থাকে, এক্সিট সাইন, ওইটা ওয়ান টাইপ অফ তোমার লাইটিং, যেটা দিয়ে তুমি বুঝে নিবা যে এটা একটা ইলুমিনেশন। অথবা তোমার এখন কতগুলো ডিজিটাল ক্লক পাওয়া যায়, মাল্টিপল ডিজাইন, বিভিন্ন ধরনের মলে ইউজ করা হয় অথবা টেম্পল মসজিদে ইউজ করা হয়। বড় দেখবা যে বিশাল একটা ক্লক স্ক্রিন, ওখানে আর্ট করা থাকে অথবা ড্রয়িং করা থাকে কিছু লেটার এন্ড নাম্বার, ভিতরে তোমার লাইট থাকে, বাট উপরে স্ক্রিন এবং ফিটিংস এর উপর ডিপেন্ড করে তুমি কোন ধরনের, কোন ফ্রেমের এবং কোন লেটার গুলো দেখতে পাবা, ভিজুয়ালাইজ করতে পারবা। এটা একটা তোমার ওয়ান টাইপ অফ ভিতরে অ্যাপ্লিকেশন আর কি। তুমি কি চাচ্ছ, অথবা তুমি ওখানে কোন ধরনের লাইটিংটা কোন ফরম্যাটে তুমি ইউটিলাইজ করছো, সেটাই না। কিন্তু আমি ডিটেইলে যাচ্ছি না, তোমরা এটা পড়ে নিতে পারো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, রিকমেন্ডেড ভ্যালুস অফ ইলুমিনেশন ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা পিডিএফ দিছিলাম বাংলাদেশ আহ, কিছু স্ট্যান্ডার্ড, বাংলাদেশের যে ওয়ারিং স্ট্যান্ডার্ড, বিল্ডিং কোড স্ট্যান্ডার্ড, কিছু পিডিএফ ফাইল দিয়েছিলাম। ওখানে হয়তো এই ডিটেল গুলো পাবা, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ডিফারেন্ট টাইপ অফ বিল্ডিং আছে, কি পরিমাণ স্ট্যান্ডার্ড ইলুমিনেশন কিরকম হতে পারে। ওখান থেকে আমি এখানে একটা এক্সাম্পল পোস্ট করছি, ওখানে তোমরা পাবা আরো detail। দেখো এখানে লেফট কলামে আমাদের তোমার এরিয়া আর অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে, আর রাইট কলামে আমাদের ইলুমিনেন্স দেওয়া আছে। দ্যাট মিনস আমরা কত মানের অথবা কত ভ্যালু ল্যাম্প ইউজ করতেছি ইন টার্মস অফ লাক্সে। তোমার একটা ডিউলিং হাউস যদি আমরা কনসিডার করি, সেখানে বেডরুমে কিরকম হতে পারে ইন জেনারেল, বেড হেটে কি কত হতে পারে, তোমার ড্রেসিং টেবিলে কত হতে পারে, কিচেনে কিরকম হবে, ডাইনিং রুমে কত লাক্স হতে পারে, তারপরে তোমার শেভিং মেকআপ ওই স্টিয়ারে কিরকম হতে পারে, লং এ কিরকম হতে পারে, গ্যারেজ এবং পোর্টস এ কিরকম হতে পারে, তার একটা স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে। ওভারঅল এগুলো এখন ভেরি প্র্যাকটিক্যাল। তোমার এখন এগুলো আইডিয়া হয়ে গেছে যে একটা বেডরুমে আমি কত কত ওয়ার্ডের বাল্ব। এখানে একটা তোমার ওয়ার্ডের সাথে ইলুমিনেশনের একটা রিলেশন আছে। আমরা যখন নর্মাল বাল্ব গুলো ইউজ করি, সেটা দেখি এলডি ল্যাম্প, এসি বাল্ব 35 ওয়াট অথবা 30 ওয়ার্ডের, দেখা যাচ্ছে যে 120 to 150 স্কোয়ার ফিটের একটা রুম প্রপারলি ইলুমিনেশন দিবে, স্ট্যান্ডার্ড একটা ইলুমিনেশন দিবে। এটা আমাদের আইডিয়া হয়ে গেছে। কিচেনে কত দিবে, হয়তো 15 to 20 ওয়াটের একটা বাল্ব, অথবা বাথরুমে কত ইউজ করি আমরা, 10 to 12 ওয়াটের একটা বাল্ব আমরা ইউজ করি। হুম, হ্যালো
আচ্ছা, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড একটা রেটিং আর কি। ইন্টার তারপরে এখানেও কিছু এক্সাম্পল দেয়া আছে। এখানে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ ল্যাম্প। দেখো এখানে কত ধরনের ল্যাম্প হতে পারে। জেনারেল সার্ভিস ল্যাম্প, দ্যাট মিনস এটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, আমরা যে আগে বাল্বগুলো ইউজ করতাম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এখন তো আমরা এটা অবসলিট হয়ে গেছে, অনেকটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করি না। সেটা ডিফারেন্ট ওয়াটার রেটিং এ থাকতে পারে। ফ্লোরেসেন্ট ল্যাম্প আমরা এখন ইউজ করি, ফ্লোরেসেন্ট টিউব ইউজ করি, ফ্লোরেসেন্ট বাল্ব ইউজ করি। এটা 20 ওয়াট হতে পারে, 40 ওয়াট, দেন হায়ার ওয়াটের হতে পারে। কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প অথবা এনার্জি সেভিং ল্যাম্প হতে পারে। এনার্জি সেভিং ল্যাম্প এটা 4 ওয়াট, 7 ওয়াট, 11 ওয়াট, 14, 24 এরকম হতে পারে। এখন ভেরি এনার্জি এফিসিয়েন্ট আমরা এখন লাইট ইউজ করি এলইডি ল্যাম্প। এইটা আমরা এখন ইউজ করি এগুলা এলইডি ল্যাম্প অথবা কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প, এটাকে আমরা এনার্জি সেভিং ল্যাম্প বলবো। এখন তো এলইডি এটা রিপ্লেস হয়ে গেছে এলইডি ল্যাম্প, তো মোর এনার্জি। এলইডি লাইটের আরেকটা তোমার অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটার হিট ডিসিপেশনটা কম্পারেটিভলি ভেরি লো, নেগলিজিবল বলা যায়। দেন আরো কিছু আদার ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্পস আছে, যেগুলো স্পেশাল পারপাস ইউজ করা হয়, যেমন হ্যালোজেন ল্যাম্প, তারপর মার্কারি ভেপার ল্যাম্প, মেটাল হ্যালাইট ল্যাম্প, হাই প্রেশার সোডিয়াম ল্যাম্প, লো প্রেশার সোডিয়াম ল্যাম্প, সোলার পাওয়ার এলইডি, স্ট্রিট এন্ড সিকিউরিটি ল্যাম্প। এই ল্যাম্পগুলো এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টের উপর, এখানে লেখা আছে কিছু। যেমন লো প্রেশার সোডিয়াম ল্যাম্প গুলো ইউজ করা হয় স্ট্রিট ল্যাম্প অথবা অবজারভেটরি অথবা পার্কিং লট ইউজ করা হয়। স্ট্রিটে ইউজ করা ধরো সোলার পাওয়ার এলইডি স্ট্রিট, সিকিউরিটি ল্যাম্প, এগুলো অনেক এনার্জি এফিসিয়েন্ট এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ল্যাম্পগুলো ইউজ করা হয়। যদি তুমি বে লাইট হিসেবে অথবা ওয়্যার হাউস লাইট হিসেবে ইউজ করা হয়, মার্কারি ভেপার ল্যাম্প ইউজ করা হয়। শোকেসেস অথবা সিটিং প্রফেশনাল লাইটিং এ তোমার ল্যাম্প ইউজ করা হয়। এই ধরনের কিছু টাইপ, স্পেশাল টাইপ অফ ল্যাম্প ইউজ করা হয়, এটা তোমার ডিজাইন রিকোয়ারমেন্টের উপর বেসিস তোমাকে কিভাবে লাইটিং গুলো তোমাকে সেট করতে হবে। লাইট অ্যাসাইন, দ্যাট মিন্স তার করসপন্ডিং পাওয়ার রেটিং থাকে, পাওয়ার রেটিং থেকে কেবল রেটিং থেকে ফাইনাল আমাদের ডিজাইন। এই আমরা যে শিটটা প্রোভাইড করব তোমাদের হ্যান্ড আউট, ওখানে এই লাইট গুলা নিয়ে আরো ডিটেইল পাবো। ওখানে আমি জাস্ট সাইডে হয়তো বা এত ডিটেইল নাই, বাট তোমাদের যে শিটটা প্রোভাইড করা হবে ওখানে আরো একটু ডিটেইল থাকবে, তো ওখানে আর একটু ডিটেইল পেয়ে যাবে। আমাদের মনে হয় লাইটিং নিয়ে মোটামুটি শেষ। But আমাদের আরেকটা পার্ট আছে, আজকে আমরা আরেকটা টপিক কভার করব, সেটা হচ্ছে কেবলস এন্ড ওয়্যারস। ঠিক আছে, আর ইউ রেডি? হ্যাঁ, কেবলস এন্ড ওয়্যারস ভেরি সিম্পল টপিক ডন একেবারে। পড়াচ্ছে? হুম, হ্যাঁ বলো। হ্যালো, অ্যাক্সিডেন্টালি মাইক অন হয়ে গেছে মেবি কারণ। আচ্ছা, তো কোনো প্রবলেম হলে আমাদেরকে মেসেজ দিবে তোমরা, ওই যে ওখানে চ্যাট আছে, চ্যাটে লিখে দিতে পারো যে হ্যাঁ, অথবা কোনো কোয়ারি থাকলে ওখানে দিতে পারো, অথবা ভয়েস রেজ করো, আমরা দেখি ডিসকাস করতে। কেবলস এন্ড ওয়্যারস, এটা ভেরি নোন টপিক। মানে আমরা যে কেবল গুলো ইউজ করি, ওয়্যার গুলো ইউজ করি, এগুলো নিয়ে ডিফারেন্ট টাইপ অফ কেবল, কোথায় কোন ধরনের কেবল ইউজ করা হতে পারে, কেবলের ডিফারেন্ট টাইপ কিরকম আছে, কেবলের ডিফারেন্ট কালার থাকতে পারে, ডিফারেন্ট কালার দিয়ে আসলে কি কি বোঝায়, তার লেভেল দিয়ে কি বোঝায়, এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো বা এই স্লাইডে ডিসকাস। দেখো এখানে যেহেতু ওয়্যার এন্ড কেবল দুইটা টার্ম, এদের ভিতরে কিছুটা ডিফারেন্স আছে। কোনটাকে আমরা ওয়্যার বলতে পারি, কোনটাকে আমরা কেবল বলতে পারি। আবার অনেক সময় আমরা সব কেবলকে ওয়্যার দিয়ে ডিফাইন করা যায় কিনা, আবার সব ওয়্যারকে কেবল দিয়ে ডিফাইন করা যায় কিনা, এরকম একটা ডিবেট থাকতে পারে। তো আমরা এই জিনিসগুলো একটু জেনে নেব। ওয়্যারটা কি জিনিস দেখো,
Wire is a single conductor used for transmitting electrical signals or power. Very clear definition. Cables consist of two or more insulated conductor wrapped together within an outer protection sheet. That means cable হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল, মানে এখানে অনেক কিছু আছে। ওয়্যারটা ভেরি সিম্পল, একটা সিঙ্গেল কন্ডাক্টর থাকবে যেটা দিয়ে ইলেকট্রিক্যাল ফ্লো হয়। এটা হচ্ছে wire। আর কেবলটা হচ্ছে তোমার ওখানে অনেকগুলো ওয়্যার থাকবে, অনেকগুলো ইনসুলেটেড কন্ডাক্টর থাকবে যেটাকে র‍্যাপ করা থাকবে তোমার প্রোটেকশন কিছু শীট দিয়ে। এটা হচ্ছে কেবল। একটা এক্সাম্পল বলতে পারি, ধরো আন্ডারগ্রাউন্ড কেবল, ওভারহেড কেবল, যেটা পাওয়ার ট্রান্সমিশন লাইনে যেগুলো ইউজ করা হয়, পোল টু পোল যেই কেবলগুলো ইউজ করে এগুলোকে আমরা জেনারেল কেবল বলি, ঠিক আছে। অথবা ডিসের তার এটাকে আমরা কেবল বলি, ডিসের কেবল। কারণ ওখানে অনেকগুলো লেয়ার থাকে, অনেকগুলো প্রোটেকশন থাকে, অনেকগুলো ইনসুলেশন থাকে, বাইরে কপার থাকে, ভিতরে মেটাল শীট থাকে, তারপরে মেইন সিগন্যাল ক্যারি করার জন্য কেবল থাকে, অনেক কিছু থাকে। তো এটা হচ্ছে কেবল। কম্পোজিশন কি থাকে? সিঙ্গেল সলিড অর এক্সটেন্ডেড কন্ডাক্টর মেড অফ কপার or অ্যালুমিনিয়াম। আর কেবলের ক্ষেত্রে মাল্টিপল ইনসুলেটেড কন্ডাক্টর বান্ডল টুগেদার। আমি একটু interrupt। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, মাঝখানে স্যার শুনতে পাইনি। আচ্ছা এখন ঠিক আছে। আমরা ওয়্যার এন্ড কেবলের কিছু ডিফারেন্স নিয়ে ডিসকাস করছি। ডেফিনিশন জেনে ফেললাম, আমরা কম্পোজিশনও জেনে ফেললাম। কমপ্লেক্সিটিটা কোথায়? সিম্পল এন্ড উইথ ওয়ান কন্ডাক্টর ওয়্যারের ক্ষেত্রে, আর কেবলের ক্ষেত্রে মোর কমপ্লেক্স উইথ মাল্টিপল কন্ডাক্টরস এন্ড পাউডার শিট। অ্যাপ্লিকেশন লেভেলেও এদের ডিফারেন্স থাকতে পারে। ইউজ ফর ওয়্যারটা ইউজ করা হয় বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনে, আর কেবল ইউজ করা হয় used in various applications including power transmission, data transmission, control system use করা হয়। Flexibility, generally more flexible due to the single conductor or maybe less flexible due to the multiple conductor, কারণ এটা একটা heavy cable, heavy. Uses, often used as building block in larger cable assembly, used as a standalone components in various systems. আচ্ছা, এটা হচ্ছে ভেরি কমন থিং যেটা আমরা জানি, জাস্ট এমনি এটা আমরা একটু দেখলাম। কম্পোনেন্টস অফ অ্যান ইলেকট্রিক্যাল কেবল। ইলেকট্রিক্যাল কেবলে আসলে কি থাকে? দেখো বেসিক একেবারে তোমার ফান্ডামেন্টালটা হচ্ছে কি ইলেকট্রিক কন্ডাক্টর থাকতে হবে। যদি ইলেকট্রিক্যাল কেবল যেটা দিয়ে তোমার কারেন্ট ফ্লো হতে পারে, ইলেকট্রন ফ্লো হতে পারে, ইলেকট্রিক কন্ডাক্টর থাকতে হবে উইথ চ্যানেলস দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইট ক্যান বি মেড অফ অ্যালুমিনিয়াম অর কপার, যেটা ইউজুয়ালি হয়। ডিফারেন্ট ম্যাটেরিয়াল থাকতে পারে, যেমন প্লাটিনাম থাকতে পারে, গোল্ড থাকতে পারে, বাট ইউজুয়ালি অ্যালুমিনিয়াম এন্ড কপার এলিমেন্ট গুলো ইউজ করা হয়। দেন ইনসুলেশন থাকতে হবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। বিয়ার্ড কেবল ইজ ভেরি ডেঞ্জারাস। ইনসুলেশন থাকতে হবে। ইট কভার্স এন্ড কন্টেইনস দ্য ইলেকট্রিক ফ্লো ইন দ্য কন্ডাক্টর। এইটা দু ধরনের ইনসুলেশন হতে পারে, থার্মোপ্লাস্টিক হতে পারে অথবা থার্মোস্টিন। মেটাল প্রোটেকশন থাকতে পারে, নট অনলি ইনসুলেশনের বাইরে যদি হেভি কেবল হয় ওখানে মেটাল প্রোটেকশন থাকতে পারে। তোমাদের পাশের যে ফিগারটা দেয়া আছে ওটা দিকে তোমরা বুঝতে পারবা, ওখানে ইনসুলেশন আছে, মেটাল প্রোটেকশন আছে।
The metal protection that protects the cable and guarantees its longevity. Screens and armors দিয়ে তোমার screens or armors দিয়ে তোমার এই metal protection তোমার ডিজাইন করা বলে স্ক্রিন দিয়ে হয় অথবা armors দিয়ে। Outer sheet, it covers all the mentioned material protecting them from the outside. এটা হচ্ছে PVC, একেবারে বাইরের যে লেয়ারটা থাকে এটাই হচ্ছে PVC outer sheet, ওটা হচ্ছে ফাইনাল। দ্যাট মিন্স একেবারে ইনারে থাকবে ইলেকট্রিক কন্ডাক্টর, তার উপরে ইনসুলেশন থাকবে, তার উপরে মেটাল প্রোটেকশন থাকবে, তার উপর আউটার শীট থাকবে। এটা হচ্ছে আলটিমেট কেবল। মানে ইলেকট্রিক কন্ডাক্টর উইথ ইনসুলেশন ইজ সিম্পল ওয়্যার। যদি তোমার হেভি কেবল দরকার হয়, হাই ভোল্টেজ এরকম যদি অ্যাপ্লিকেশনে তোমার দরকার হয়, তাহলে তোমাকে মেটাল প্রোটেকশন, আউটার শীট এগুলো ইউজ করতে হবে। দিস ইজ দ্য সেফটি, লংগেভিটি, প্রোটেকশন, এইসবের জন্য তোমাকে এগুলো ইউজ করতে হবে। Specification of wires and cables. Wire and cable এর স্পেসিফিকেশন আমরা কিভাবে ডিফাইন করতে পারি? কন্ডাক্টর ম্যাটেরিয়াল ফার্স্ট অফ অল। ওয়্যার এন্ড কেবল এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তোমার বানানো? আইদার কপার অর অ্যালুমিনিয়াম, যে কোনো একটা থেকে হতে পারে। ইনসুলেশন, ইনসুলেশন ম্যাটেরিয়াল, ইনসুলেটিং ম্যাটেরিয়াল কোন কোন হতে পারে? পিভিসি, টিআরএস, সিটিএস, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেশন করা যায়। সাইজ, ডিফারেন্ট ডায়ামিটারের হতে পারে, সেটা তোমার ইউনিট আছে AWG, SWG, খুব সম্ভবত এগুলো আমেরিকান ওয়ারিং গজ, আরেকটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ওয়ারিং গজ, এগুলো ব্রিটিশ ইউজ করা হয়। আমরা এগুলো নিয়ে হয়তো আরেকটু ডিটেইল দেখবো পরের স্লাইডগুলোতে। নাম্বার অফ কোর্স, ওয়্যার কেবল গুলো কতগুলো, নাম্বার অফ কোর্স কতগুলো, যেটা সিঙ্গেল স্ট্যান্ড আর মাল্টি স্ট্যান্ডের হতে পারে। সিলেকশন অফ ওয়্যার ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট কনসিডারিং ফ্যাক্টরস সাচ এস কারেন্ট, ভোল্টেজ রেটিং, কস্ট এন্ড অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে কিরকম ওয়্যার তুমি সিলেক্ট করবা। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ডিপেন্ডিং অন দ্য টোটাল এরিয়া অফ ওয়্যার, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তোমার মোটা তারে বেশি কারেন্ট ফ্লো করা যাবে, চিকন তারে কম কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? তো তোমাকে যদি বেশি কারেন্ট ফ্লো করতে হয়, তোমাকে কেবলের সাইজ বড় করতে হয়, দ্যাট মিন্স ক্রস সেকশন এরিয়া বড় করতে হয়। অ্যাপ্লিকেশন অফ ওয়্যার এন্ড কেবল। আচ্ছা, ওয়্যার কেবল কোথায় কোথায় ইউজ করা যায় অলরেডি আমরা জেনে ফেলছি অনেকগুলা এর আগের স্লাইডগুলোতে। তবু আরো দেখি, ওয়্যারগুলো ইউজ করা হয় ইলেকট্রিক্যাল সার্কিটস এন্ড ওয়্যারিং সিস্টেমে ইউজ করা হয়, লো ভোল্টেজ পাওয়ার ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয়, ইন্টারনাল কানেকশন অফ ইন ইলেকট্রনিক ডিভাইস অ্যাপ্লায়েন্সেস ইউজ করা হয়। কেবল, এটা পাওয়ার রেটিং না, কেবলে পাওয়ার রেটিংটা অনেক হাই থাকে এবং অ্যাপ্লিকেশনটা অনেক কমপ্লেক্স থাকে, সেজন্য কেবলটাও ওভাবে তোমার ওই পারপাস ইউজ করা হয়। তবে পাওয়ার ট্রান্সমিশন ইন বিল্ডিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হয়, ডেটা কমিউনিকেশনেও তোমার কেবল ইউজ করা হয়। এই তোমরা ফোনে মাল্টিপল স্ট্রিং থাকে, কম্পিউটার নেটওয়ার্কে কন্ট্রোল সিস্টেম ফর মেশিনারি ইকুইপমেন্টস, অডিও ভিডিও সিগন্যাল ট্রান্সমিশনে কেবল ইউজ করা হচ্ছে, তোমার ইনস্ট্রুমেন্টেশন এন্ড সেন্সর কানেকশনে তোমার কেবল ইউজ করা হয়। পাশে তোমার ফিগার দেয়া আছে, দেখো কেবল দেখতে কিরকম আর দেখতে। তারপর হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা তোমাদের তোমরা দেখেই বলে দিতে পারবো আসলে এটা কোন ধরনের কেবল, এটা কোন পারপাস ইউজ করা হয়। এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে কান্ট্রি ওয়াইজ। কালার ইন ইলেকট্রিক্যাল কেবলস এন্ড দেয়ার মিনিং, দ্যাট মিন্স ইলেকট্রিক্যাল কেবল কালার বলা হয় এটাকে, কোন কালার কোন ধরনের মিন করে। যেমন ইউরোপ এন্ড ইউকে স্ট্যান্ডার্ড, গ্রিন কালার কেবল যদি হয় সেটা গ্রাউন্ডকে মিন করা হচ্ছে, ব্লু হলে নিউট্রাল, তারপর তিনটা ফেসের জন্য লাইন 1, লাইন 2, লাইন 3, থ্রি ফেসে ব্রাউন, ব্ল্যাক এন্ড গ্রে, বিবিজি, বিবিজি বলা হয়, ব্রাউন, ব্ল্যাক এন্ড গ্রে। ইউকে ওল্ড সিস্টেমে গ্রিন হচ্ছে গ্রাউন্ড, তোমার নিউট্রাল হচ্ছে ব্ল্যাক, রেড, ইয়েলো এন্ড ব্লু, এটা হচ্ছে তোমার, যেমন এটা আমরা আগে ইউজ করতাম এই ইউকে ওল্ড সিস্টেমটা, রেড, ইয়েলো এন্ড ব্লু, এটা তিনটা ফেসকে আমরা ডিফাইন করতাম ব্ল্যাক। এখন তো তোমার ইউরোপ ইউকে তে উপরেরটা ইউজ করা ব্লু, ব্রাউন, ব্ল্যাক এন্ড গ্রে। ইউএসএ তে আছে তোমার হাই ভোল্টেজ, লো ভোল্টেজে কেবলের কালারটা কিরকম। কালার মানে হচ্ছে বাইরের যে ইনসুলেশন থাকে, ইনসুলেশনের কালারটা, ওই কালার দেখে তুমি বুঝে নিতে পারবা এটা এটা কি লাইনের নাকি নিউট্রাল কেবল নাকি গ্রাউন্ড কেবল।
যেমন অস্ট্রেলিয়াতে গ্রাউন্ড কেবল গ্রিন কালার ইউজ করা হয়, নিউট্রাল ব্ল্যাক, রেড, হোয়াইট এন্ড ব্লু, তিনটা লাইন, তিনটা ফেস ইউজ করা হয়। কানাডাতে তোমার গ্রিন কালার গ্রাউন্ড, হোয়াইট কালার তোমার নিউট্রাল কে বোঝায়, আর রেড, ব্ল্যাক এন্ড ব্লু তোমার আদার যে থ্রি ফেস আছে, থ্রি ফেস লাইন। টাইপ অফ ওয়্যার এন্ড কেবল, এখানে কিছু টাইপ অফ কেবল স্যার, অলরেডি আমরা, আমাদের দেশে কোনটা ইউজ করা হয়? হ্যাঁ আমাদের দেশে কোনটা ইউজ করা হয়? আমরা এই যে বললাম ইউকে ওল্ড, কিন্তু এখন হয়তো বা খুব সম্ভবত কিছু কিছু জায়গায় একেবারে টপ ইউরোপ এন্ড ইউকে ওইটা ইউজ করা হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা এটা ইউজ করি, গ্রিন, স্যার, আমরা ব্ল্যাক, বুঝবো রেড, কিভাবে ইয়েলো, যে মানে রেড, ওলটা ইয়েলো, ইউজ করা হচ্ছে নাকি হ্যাঁ আহ, ওল্ডটাই। ইউরোপ ইউরোপ আর ইউকে স্ট্যান্ডার্ড এটা বুঝবো কিভাবে? হুম, মানে স্যার, তুমি ইউকে ওলটা ইউজ করা ওখানে হচ্ছে ওখানে না লেখাই থাকবে, ইউরোপের? ওখানে লেভেল 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 থাকবে। আর তুমি যে দেশে জি থাকো, স্যার। ইউকে তে যদি থাকো তুমি ইউকে স্ট্যান্ডার্ড, ওরা ইউকে স্ট্যান্ডার্ড ফলো করে। আর আমরা হচ্ছে যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি, ব্রিটিশটা হচ্ছে কি ইউকে ওল্ড, ঠিক আছে। জি আর স্যার। তুমি যদি ইউরোপ এবং ইউকে তে থাকো, ওদের ওদের যেই এখন লেটেস্ট স্ট্যান্ডার্ড ওটা ইউজ করে, গ্রিন, ব্লু, ব্রাউন, ব্ল্যাক এন্ড গ্রে, ওরা ওইটা ইউজ করে। আর তুমি যদি এখন অস্ট্রেলিয়াতে হও, অস্ট্রেলিয়ার কেবল গুলো ডিজাইন দেখবে এরকম, গ্রিন, ব্ল্যাক, রেড, হোয়াইট এন্ড ব্লু। ইউএসএ হলে ওখানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ ডিপেন্ড করা থাকে, তো ওরা ওভাবে ইউজ করে। আর আদার্স কান্ট্রি কোন স্ট্যান্ডার্ড ফলো করে সেটার উপর ডিপেন্ড করে তোমার, যেমন ধরো তুমি আমেরিকা থেকে কিছু কেবল পারচেজ করলাম, ঠিক আছে, তো তুমি আমেরিকা থেকে কেবল পারচেজ করা, দ্যাট মিনস ওই কেবলের কালার কোডটা থাকবে তোমার আমেরিকান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর যদি তুমি বাংলাদেশে যদি কেবল প্রডিউস করো, হ্যাঁ, আমাদের এখানে জিআই কেবল আছে, অথবা আহ, আর কি কেবল আছে, হ্যাঁ, কেবল যারা ম্যানুফ্যাকচারিং করে আর কি, বাংলাদেশে যদি ম্যানুফ্যাকচারিং করো তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড ফলো করো, ধরো আমরা ইউকে ওল্ড স্ট্যান্ডার্ডটা আমরা ফলো, এরকম বিষয়টা হচ্ছে। দেন টাইপ অফ কেবল, এটা অ্যাপ্লিকেশনের উপর বেসিস করে তুমি টাইপ অফ কেবল তুমি ডিফাইন করতে পারো, ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, যে ট্রান্সমিশন কেবল নাকি ডিস্ট্রিবিউশন কেবল নাকি সার্ভিস এন্ড কেবল, ইন্ডাস্ট্রিয়াল কেবল নাকি ব্রাঞ্চ সার্কিট কেবল, এটা ডিপেন্ডিং অন আমাদের ওয়ারিং অ্যাপ্লিকেশনে। ওভাবে আমি ওভাবে আমরা অ্যাপ্লিকেশন লেভেলে ওয়ারিং এন্ড কেবল গুলা ইউজ করা হয় কোন জায়গায়, ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন, এটা নন মেটালিক শীটের হতে পারে বা মেটালিক আর্মর কেবল শীটের হতে, এটা হচ্ছে প্রোটেকশন। কনস্ট্রাকশনে তোমার প্রোটেক্টেড কেবল ইউজ করতে হবে। তো আরো কিছু কেবল আছে ডিপেন্ডিং অন ভোল্টেজ, যেমন লো ভোল্টেজ কেবল আপ টু 750 ভোল্ট হতে পারে, লো ভোল্টেজ কেবল আপ টু 1000 ভোল্টেজ হতে পারে, যেটা আমরা ইন্টারন্যাশনালি ইউজ করি ওই রেটিংটা। মিডিয়াম ভোল্টেজ কেবল হতে পারে, হাই ভোল্টেজ কেবল হতে পারে। দেন টাইপ অফ ইলেকট্রিক কন্ডাক্টর, এছাড়া আরো কিছু টাইপ আছে, দেখো বেয়ার ওয়্যার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, কপার ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, ফ্লেক্সিবল কপার ওয়্যার কন্ডাক্টর, সিঙ্গেল কোর কন্ডাক্টর, মাল্টিকোর কন্ডাক্টর, এগুলো সব সিমিলার ক্লাসিফিকেশন বাট একটু ডিফারেন্টলি তোমার প্রেজেন্ট করা হচ্ছে। কন্ডাক্টরের তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর তোমার ডিপেন্ড করে কি কি টাইপ হতে পারে ইলেকট্রিক কন্ডাক্টর। কন্ডাক্টর নার্টিকেলস, এইটা তোমার ওয়্যার এন্ড কেবলের আরেকটা নাম আছে, যেটা দিয়ে তুমি কারেন্ট ফ্লো করো, আর কিছু না। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম, এখানে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, পাশে একটা টেবলে কিছু কেবলের রেটিংও দেওয়া আছে। এডব্লিউজি তোমার আমেরিকান ওয়্যার গজ, গজ একটা ইউনিট, তোমার কেবলের ইউনিট, কত গজের ইউনিট, এটা থেকে আমরা ডায়ামিটার বের করতে পারবো, ডায়ামিটার যদি জানি আমরা কারেন্ট রেটিং বের করতে পারবো, সবগুলো একটা একটা সাথে রিলেটেড। এসডব্লিউজি এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ওয়্যার গজ। আরো কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, আইএসি, আইট্রিপলি, এগুলো নিয়ে হয়তো বা তোমরা আস্তে ধীরে জানবা। আচ্ছা, ওয়্যার গজটা কিভাবে মেজার করে, দেখো এখানে একটা ডিস্ক আছে, দেখো ডিস্কে অনেকগুলো হোল আছে, তো হোলের প্রত্যেকটা হোলের এক একটা ডায়ামিটার আছে, ওই ডায়ামিটারে একটা লেভেল আছে, দেখবে যে কি এই কেবল
যেমন ধরো 32 গজের একটা কেবল, দ্যাট মিনস 32 গজের কেবল মিনস ওই ডায়ামিটারের কেবল। গজের নাম্বার যত বাড়বে ডায়ামিটার তত কমবে, ঠিক আছে? যেমন ধরো 0 গজের ডায়ামিটার হচ্ছে হাইয়েস্ট, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 31 32 33 34 35 36 এভাবে। যত ডায়ামিটার কম তত গজের নাম্বার অফ গজ। এবার টেবলে দেখতে পারো, টেবলে ওয়ের নাম্বার, স্ট্যান্ডার্ড ওয়ের গজ এবং আমেরিকান ওয়ের গজের কিছু রেটিং দেয়া আছে। এই হচ্ছে আমাদের টেবল স্ট্যান্ডার্ড। এখানে আরো কিছু তোমার রেটিং দেয়া আছে, দেখো এখানে AWG আমেরিকান ওয়্যার গজ, আমেরিকান ওয়্যার গজ ভ্যালু দেয়া আছে তোমার 2 4 6 7। তার ডায়ামিটার কত হতে পারে ইন ইঞ্চিতে, তার ডায়ামিটার ইন মিলিমিটারে কত হতে পারে, ক্রস সেকশন এরিয়া কত হতে পারে, তারপরে পার 1000 ফিটে ওহমিক ভ্যালু হতে পারে, সেটা কপারের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এম্পিয়ার রেটিং কত হতে পারে, এম্পিয়ার রেটিং ডিফারেন্ট টেম্পারেচারে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন লেভেলে অথবা ডিফারেন্ট ডিজাইন কেবলে কপার এন্ড অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এম্পিয়ার রেটিং কত। দেখো এখানে গজ যত কম তার এম্পিয়ার রেটিং তত বেশি, কারণ তারের থিকনেস তত তোমার হাই, দ্যাট মিনস ক্রস সেকশন এরিয়া হাই। যত গজ যত কম, যেমন 20 গজ AWG এর ভ্যালু যেখানে 20, এটা হচ্ছে একেবারে লিস্ট ডায়ামিটারের একটা কেবল, তার এম্পিয়ার রেটিং হচ্ছে ভেরি মিনিমাম। এছাড়া আরো কিছু তোমার স্ট্যান্ডার্ড দেওয়া আছে IEEE এবং IEC। IEEE এবং IEC এর কিছু নাম্বার দেওয়া আছে, কোড, এগুলাকে আমরা ক্লাস বলি। যেমন ধরো বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, জি ক্লাস, এইচ ক্লাস, আই ক্লাস, কে ক্লাস, এম ক্লাস। তুমি বলে দিতে পারবে এটা বি ক্লাসের কেবল, দ্যাট মিনস এটা একটা পাওয়ার কেবল। যেমন জি ক্লাসের কেবল অল কেবলস ফর পোর্টেবল ইউজ, পোর্টেবল পারপাসে যে কেবল গুলো ইউজ করা হয় সেটা জি ক্লাস কেবল। ধরো আই ক্লাস কেবল যদি হয়, এটা হচ্ছে অ্যাপারেটাস কেবল অথবা মোটর লিডে ইউজ করা হয়। ঠিক আইএসসি স্ট্যান্ডার্ডেও এরকম কিছু ক্লাস আছে, সেটা এটা নিউমারিক ভ্যালু দিয়ে ডিফাইন করা হচ্ছে 1 2 5 এন্ড 6। তাহলে তোমার একটা 5 ক্লাসের একটা আইএসসি স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস এটা হচ্ছে কতগুলো ফ্লেক্সিবল কন্ট্যাক্ট টাইপ বলা হচ্ছে। এগুলো কিছু স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আমরা কেবলের লেবেলিংটা দেখতে পাচ্ছি। তুমি যখন একটা বাজারে কেবল কিনতে যাবা, কেবলে এই লেবেলিংটা দেয়া থাকে। দেখো ওখানে গজের ভ্যালু দেয়া থাকে, তারপরে তোমার এটা কোন ধরনের কেবল, এখানে গ্রাউন্ড কেবল আছে কিনা, তোমার নন মেটালিক সিটিং আছে কিনা নাকি মেটালিক সিটিং আছে সেটাও বলে দেয়া থাকে। তারপরে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ কত হতে পারে, যদি পাওয়ার কেবল হয় ওখানে ভোল্টেজ লেভেল বলে দেয়া থাকে। আর যেহেতু তুমি গজ পেয়ে যাচ্ছ, গজ পেয়ে গেলে তুমি কারেন্ট রেটিং পেয়ে যাবা, ডায়ামিটার পেয়ে যাবা। এভাবে তোমার কেবল গুলাতে লেবেল করা থাকে। দেন ফ্যাক্টরস টু কনসিডার ওয়েন চুজিং ওয়্যার এন্ড কেবল। আমরা যখন কেবল ওয়্যার চুজ করব, আমরা কি কি ফ্যাক্টর আসলে কনসিডার করতে পারি? ফার্স্ট অফ অল এন্ড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, আমরা কি কাজে ইউজ করছি তার উপর বেসিস ডিপেন্ড করে আমরা কেবল ওয়্যার চুজ করতে পারি। এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরও ডিপেন্ড করতে পারে, যেখানে তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, ময়েশ্চার থাকতে পারে, মানে এক্সপোজার টু কেমিক্যাল, অর এরকম যদি তোমার অ্যাব্রেশন যদি থাকে, কেমিক্যালস যদি থাকে, ওখানে কোন ধরনের কেবল ইউজ করা যেতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যদি থাকে, ওখানে কোন ধরনের কেবল ইউজ করা যেতে পারে। ইনস্টলেশন পারপাসে কোন ধরনের কেবল ইউজ করা যেতে পারে। কস্ট, কারণ কস্টিং এরও একটা ফ্যাক্ট থাকে, আমি কোন ধরনের কেবল ইউজ করবো, হাই কস্ট কেবল ইউজ করবো নাকি লো কস্ট কেবল ইউজ করবো, মিডিয়াম রেঞ্জের কেবল ইউজ করবো, কস্টিং এর একটা ব্যাপার থাকে। তারপরে ফিউচার এক্সপানশনের একটা ব্যাপার থাকে। তোমার যদি এরকম সেটআপ থাকে যে হ্যাঁ ফার্দার আমি এটাকে কি তোমার এক্সপানশনের একটা প্রভিশন থাকবে, তো তোমাকে ওই ধরনের কেবল ইউজ করতে হবে। তারপর রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য তুমি ইউজ করতে হবে দ্যাট এনশিওর দ্য সিলেক্টেড ওয়্যার এন্ড কেবল meets the relevant industry standard and safety সার্টিফিকেশন। এটা হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স।
এগুলো নরমালি ইউজ করা হয়, এগুলো গভর্নমেন্ট এজেন্সি গুলাতে এই স্ট্যান্ডার্ড গুলো নরমালি ইউজ করা হয় রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য। তোমার কেবল স্ট্যান্ডার্ড ওরা বলে দিয়ে থাকে, স্পেসিফাই করে দিয়ে থাকে যে হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড তোমাকে মেনটেন করতে হবে। তো তোমাকে ওই ফ্যাক্টর গুলো কনসিডার। দেন ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স অফ ওয়্যারিং কেবল, সেটা কিভাবে হতে পারে? প্রফেশনাল ইনস্টলেশন, কানেক্টর ক্যাপাবিলিটিস, সিকিউর মাউন্টিং, periodic inspection, cable management, maintain clean environment. এগুলো হচ্ছে কেবল তুমি ইনস্টলেশন কিভাবে করবো আর মেনটেনেন্স। প্রফেশনাল ইনস্টলেশন, কোনো প্রফেশনাল দিয়ে তোমার কেবল ওয়্যার ইনস্টল করতে হবে। কানেক্টর ক্যাপাবিলিটি থাকতে হবে, এক্সটেনশন অথবা তুমি কেবলটাকে এক্সপান্ড করতে চাও, তারপর তোমাকে ওখানে কানেক্টর থাকতে হবে যাতে তুমি জয়েন করতে পারো একটা কেবলের সাথে একটা কেবল। সিকিউর মাউন্টিং থাকতে হবে, ধরো একটা কেবল তুমি ঝুলাই নিয়ে যাচ্ছ, যাতে এমন ভাবে যাতে না হয় ওখানে সেক ক্রিয়েট না হয়, তোমাকে ওভাবে কেবল মাউন্টিং করতে হতে পারে। পেরিয়ডিক ইন্সপেকশন, তোমাকে এগুলাকে মেনটেন করতে হবে পেরিয়ডিক্যালি। কেবল ম্যানেজমেন্ট করতে হতে পারে, ক্লিন এনভায়রনমেন্ট থাকতে হবে। এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে once you want to install wire and cable as well as to maintain their standard. Then last স্লাইডটা খুব সম্ভবত আমাদের সেফটি কনসিডারেশন, ভেরি ইম্পর্টেন্ট থিং। তখন তুমি যখন কেবল ইনস্টলেশনে কাজ করবা, তোমার কেবল এক্সপানশনে কাজ করবা, অথবা কেবল নিয়ে কাজ করবা, ইলেকট্রিক্যাল কেবল নিয়ে, you have to make sure that to turn off power turn off করে তোমাকে কাজ করতে হবে। Always turn off the power supply before working on electrical installation or modification. Use safety gear. Safety is the best thing. There is nothing except safety. Safety gear তোমাকে এনশিওর করতে হবে। এটা হাতে হ্যান্ড গ্লোভস হতে পারে, সেফটি গগলস হতে পারে, গ্লাসেস হতে পারে। যখন তুমি এই ইলেকট্রিক্যাল যে কোনো কম্পোনেন্ট দিয়ে কাজ করো। ফলো কোডস এন্ড রেগুলেশন, এটা তোমাকে ফলো করতে হবে। কোন ধরনের কেবল, কোন স্ট্যান্ডার্ডের কেবল তুমি ইউজ করবা, ডেফিনেটলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, you have to have some knowledge on. Handle with care. Labeling লাগবে, তুমি কোন কেবল কোথায় ইউজ করবা, ডেফিনেটলি ইউ হ্যাভ টু লেবেল ওয়্যার এন্ড কেবল কানেকশনস ফর ইজি আইডেন্টিফিকেশন এন্ড ট্রাবল শুটিং। একটা হচ্ছে প্রপার গ্রাউন্ডিং, আমরা গ্রাউন্ডিং নিয়ে পরে আমরা ডিটেল পড়বো, বাট প্রপার গ্রাউন্ডিং ইজ এ সেফটি থিং। Ensure that the system is properly grounded to prevent the electrical hazard. কারণ বডিতে অনেক সময় ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে, সেটা যদি প্রপারলি গ্রাউন্ডেড না থাকে, এটা লাইফ হ্যাজার্ড হতে পারে, অথবা যেকোনো ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে, তুমি সব করতে পারো। সো টু মেইনটেইন অল দিস safety parameters, you have to consider all the safety parameters to protect yourself as well as to protect the equipment. এই ছিল আমাদের আজকের পড়াশোনা আর কি, ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইনের। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি স্লাইডগুলো দিয়ে দিব তোমাদের, তোমরা হয়তো ওখান থেকে আরো ডিটেল দেখতে পাবো। আর স্লাইডে তো এত ডিটেল থাকে না, আমি হ্যান্ড আউট দিলে ওখানে ডিটেল পাবো। আর আমি একটা বই দিছি তোমাদের, উপলের একটা বই দিছি, উপলের বই থেকে তোমরা দেখতে পারো আরো ডিটেল যদি দেখতে চাও। আর কিছু পিডিএফ ফাইল দিছি, ওই পিডিএফ ফাইল এগুলো হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বিল্ডিং কোড, তোমার ইলেকট্রিক্যাল ডিজাইন স্ট্যান্ডার্ড, ওগুলাতেও তোমরা কিছু উপলব্ধ পাবে। আর আমার স্লাইড তো আছে। এটা কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারণটা হচ্ছে আজকে তোমার এত জাস্ট বেসিক থিং যে তোমরা এগুলো জানোই, একটু লিটারালি আমরা একটু টাচ করলাম আর কি কি হতে পারে, লাইটিং এনিমেশন নিয়ে পড়াশোনা করছি। এখন দেখবা যে তোমরা এগুলা ইউজ করতে করতে এগুলা কমন সেন্স তোমাকে গাইড করবে। হ্যাঁ, এই ধরনের সিস্টেমটা এভাবে হয়তো আমাদের এভাবে এগুলো পড়তে পড়তে অথবা দেখতে দেখতে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ফলো ইন দিস।
তাহলে আজকের জন্য দ্যাটস অল ফর টুডে। ওকে? ওকে স্যার। হুম। আসসালামু আলাইকুম। Same time. ওয়ালাইকুম আসসালাম।